শুরু হয়ে গেল ভূতাকা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। এবং আমরা ইমেইল খুব সবচেয়ে বেশি বেছে বেছে আমরা পড়ি, কিন্তু আর পড়াও মানে যতজন পাঠান তার মধ্যে খুব অল্প পড়া হয়। সুতরাং এই ইমেইলের মান যত ভালো হবে তত বেশি আমাদের দুই পক্ষের জন্য সুবিধাজনক। পড়ছি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনে। তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। প্রচণ্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ি এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য, ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবেই শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা ডোম। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বোঝাতে পারবো না যে কত মানুষ এই 2 হাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনের। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল। তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। দেখি যত না ভয় পেয়েছি তার চেয়ে বহুগুণ চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে। যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি, ওরা শুনলে কি ভাববে? 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিনও আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমা দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগেই। উল্লেখ্য যে উনি বহুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী ছিলেন।
তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার খেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো, আর যাই হোক, আমার বন্ধুর মা তো, যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশে ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল, লাশের রগে টান বেড়েছে। আমার শ্মশান সাজিয়ে ওই পোড়া লাশ শ্মশানে তুলে বলো হরি হরি বল বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুনই লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান নীরবতা। আমরা মাত্র 5 জন লোক। অঝোরে বৃষ্টি পড়ছে, রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই পোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়ত। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গতরাতে পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছে কাছে এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পুরাতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণেই পুরাতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে, পা বাড়াতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নিপু আচার্য, মেরুল বাড্ডা, ঢাকা। তো এই ছিল আমাদের প্রথম ঘটনাটি, যেটি একটা ইমেইল এবং আপনাদের কাছে আমি পড়ে শোনালাম। এখন সরাসরি চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে এবং আশা করছি তিনি যে ঘটনাটা শেয়ার করবেন সেই ঘটনা নিয়ে আরও একটা ঘটনা আছে। সেটা হচ্ছে, তিনি এই ঘটনাটি শোনার পরে তার কিছু প্রবলেম শুরু হয়েছে, যেটা একেবারে উইচ ইজ ভেরি নিউ, যেটাও মানে আমাদের মানে সচরাচর ওনার কাছে এর আগে শুনিনি যে ঘটনা শোনার পরে তার পরবর্তীতে কোনো সমস্যা হয়। তো সেই সমস্যা কি সমস্যা হচ্ছে সেটাও তিনি গল্পের মাঝখানেই হয়তো একটা জায়গায় বলে দেবেন। এবং আমরা চলে যাচ্ছি আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আশা করছি ভালো আছেন এবং চলুন আপনার ঘটনাটা শুনে আসি আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি
যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে কবির হোসেন। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আর কি। তো ঘটনাটির সময়টা 1974-75 সাল এরকম সময় তিনি আমাকে বলেছেন আর কি। তো যিনি যার কথা বলছি আর কি, কবির হোসেন, উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন। মানে এলাকাতে একজন উদারমনা, মানে জনদরদি এবং পশুপ্রেমী হিসাবে ওনার খুব ভালো একটা খ্যাতি ছিল। মানে যে কোনো মানুষের বিপদে সবার আগে ওনাকে পাওয়া যেত। মানে সেই হিসাবে উনি সবার কাছে খুবই একজন সমাদৃত একজন ব্যক্তি। রসুল ভাই উনি সাধারণত মানে এমনি ছোটখাটো এমনি কাজ করতেন, প্রফেশন এমনি বড় কিছু উনি করতেন না। উনি একদিন একটা সমস্যা মানে ফেস করেন। সমস্যা ফেস বলতে উনি আসলে নিজে নিজে চিন্তা করতেন বিষয়টা। কারণ হচ্ছে যেহেতু বাগেরহাট, রসুল ভাই, ওই এটা তো আসলে দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকা। বাগেরহাটের বেশ একটা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে। তো উনি দেখতেন যে বছরের এই বর্ষাকালে এই সাপুরিয়াদের একটা দল আসতো। দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো ধরে নিয়ে যেত। এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ দিয়ে বিষ বিক্রি করে, বা এই সাপগুলো তারা বাইরে বিক্রি করে, সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখায়, এটা তাদের প্রফেশন। এবং বছরের বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর। এটা তাদের এক বছরের বড় একটা ইনকামের সোর্স। তো রাসূল ভাই এইটা মানে ওই কবির হোসেন যিনি, উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না। এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনো ভাবে ভারসাম্য রক্ষা করে, সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে। এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো। উনি চিন্তা করতে এটা বন্ধ করা যায় কিভাবে, উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ওনার থাকতো আর কি। তো এক বছর যখন ওই সাপুরিয়ারা তারা ওই অত্র অঞ্চলে আসছে সাপ ধরার জন্য, তখন উনি চিন্তা করেন এই সাপগুলো ধরুক, আগে সব ধরুক, শেষ দিকে এসে উনি কোন একটা কাজ করবেন আর কি। তো 15-20 দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে। তাই আমার কাছে এরকম বলছে প্রায় 150 সাপ এরকম তারা ধরে ফেলেছে। তো হয়তো বা পরের 1-2 দিন পরে ওনারা চলে যাবেন এমন সময়। মানে ওরা তো আমরা যেমন দেখি যে বেদে সম্প্রদায় ঠিক কেমন এক ধরনের পলিথিন বাই টাইপের কোন একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকেন আর কি, ঠিক ওইভাবে মানে আবুর মতো আর কি ওনারা ছিলেন। তো কবির হোসেন ভাই যে কাজটা করেন সেটা হলো রাতের বেলা উনি একা একা গিয়ে যে ঘরটাতে মানে যেখানে সাপগুলো রাখা হয়েছিল, উনি আস্তে আস্তে করেন কি সেই সাপগুলো এক একে সব ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু মানে একদম শেষ দিকে যখন থাকতে থাকতে একদম শেষের দিকে চলে আস, তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি। তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলা, তখন সে তার ব্যাখ্যা করে। তুমি বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন, তুমি এটা নষ্ট করে দিলা, কাজটা ঠিক করলা না। তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক, আর সাপুরিয়ারা বা বেদ সম্প্রদায় ওরা তো আসছে অন্য জায়গা থেকে, সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে, শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই, ওনারা ছেড়ে দিলেন। কিন্তু সাপুরিয়া যিনি, উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো নাই, এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে, তোমাকে অবশ্যই এর জন্য তুমি ইউ উইল বি সাফারার। তো যাই হোক, এর 5 থেকে 6 দিন পর কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন, এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন তখন, এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন। তো এখন উনি যখন ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পিছন থেকে মানে কোনো সাপ তার পিছনে আসছে, মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে। তো ওনার হাতে হারিকেন থাকতো, যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন কিছুই নাই। উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে, এটা জাস্ট ওনার মনের মধ্যে এটা হতো আর কি। আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই। তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময়, মানে যতটুকু 5 মিনিটের পথ ওনার অনেক সময় লেগেছে, উনি বারবার এরকম পিছনে তাকাতেন এবং ভয় পেতেন, খালি সাপ সাপ এরকম উনি ওনার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এই ঘটনাটা আমি যখন শুনি, মানে আমার কাছে যখন আসছে, এটা শোনার পরে এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয়। এটাই মানে আমার মনে হয় যদি এটা মানসিক সমস্যা আর কি হতে পারে, যে আমার মনে হতো যে আমার পিছনে মনে হয় এরকম হচ্ছে। আমি মানে বেশ কিছুদিন মানে সপ্তাহখানেক এটা খুব মানে সাফার করেছি আর কি। পরে নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল,
এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি, আসে যে রাত্রেবেলা একা একা যাওয়ার সময়, বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই, এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি, তখন কিছুটা পথ আমাকে একটু নির্জন পথ, ওটা আমাকে একা হেঁটে আসতে হয়, তখন আমার এই সমস্যাটার সৃষ্টি হয় রাসেল ভাই। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন মানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো উনি যখন ওনার এই সমস্যাটার সৃষ্টি হতে থাকে, এইটা একটা বিষয়। তারপরে যেটা সেটা হয়, উনি যখনই বাসার বাইরে কোথাও যান, মনে করেন ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন, সেখানে উনি সাপ দেখা শুরু করলেন। আচ্ছা। এখন কিন্তু বাস্তবে কিন্তু সেই সাপের অস্তিত্ব ছিল না, বাট যখনই বাসার লোকজন আসতো দেখতে যে না কোথাও তো কোনো সাপ নেই, তখন বলতে সবই তোর মনের ভুল, তুই যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি, তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো বা দেখেছিস, সেজন্য তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসছে, তো যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেল। তারপরে রাসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন, খালি সাপ সাপ সাপ। উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন, তারপরে বিছানার ভিতরে সাপ, বাইরে সাপ, এরকম রাতের বেলা হেঁটে আসার সময় তো কোনো কথাই নেই। এটা তো একটা মানে সবার কাছে মানে তারপরে একটা হাসির পাত্র হয়ে গেছেন আর কি। তো সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো। মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছেন উনি। কিন্তু রাসেল ভাই ওনার পরিবারের লোকজন ওনাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, তারা কিছুই ধরতে পারেনি। বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে, বলছে যে এটা একটা মানসিক সমস্যা, তারা ওষুধ দিয়েছে, বেশি করে ঘুমাতে হবে, এরকম অনেক ট্রিটমেন্ট তারা করেছে, বাট কোনো লাভ হচ্ছিল না। এরপর রাসেল ভাই যে কাজটা মানে ঝামেলাটা শুরু হয় সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝে পুকুরে নেমে গোসল করতেন। উনি একদিন পুকুরে নেমেছেন, তো যখনই মানে কোমর পর্যন্ত পানিতে নেমেছেন, হঠাৎ মানে ওনার মনে হয়েছে যে কিছু একটা ওনার পা পেঁচিয়ে ধরেছে এবং সেটা আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে। তখন উনি মানে সাপ সাপ বলে আমার উপরে উঠে চলে আসেন, কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নেই। তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতেও বাইরে যেতে পারতেছেন না, মানে এমন একটা সমস্যা। কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না, পুকুর ছিল, ওইটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময়। এখন মানে উনি গোসল পুকুরেও করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। উনি পুকুরে পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে। তো এরকম ঘটনা ঘটছে। এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি। তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওনার ওয়াজ মাহফিল শুনতে যাবেন। ওই সময়টা আবার ওই দিন মানে চাঁদের আলো টালো ছিল, পূর্ণিমার মতো ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে, সাথে কারো কাছে টর্চ নাই, তো সবাই হারিকেন নিয়ে যাবে, যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই, এতে আরো ঝামেলা হবে। তো উনি আর হারিকেন নিলেন না, উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেল। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত 11টা-12টা বেজে যায়। তো ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন। তো সবার কাছে হারিকেন ছিল, ওনার কাছে ছিল না। আর যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না, উনি সামনের দিকে, উনি সবাই যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন না, যেহেতু ওনার কাছে হারিকেন নাই, উনি আগে যাবেন কিভাবে? তো যার কারণে এক সময় হলো কি, হঠাৎ করে উনি ওনার কাছে মনে হলো উনি 10-12 হাত তাদেরকে পিছনে পড়ে গেছেন এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে। উনি যতই তাদের নাম ধরে ডাকতে যে এই তোরা একটু দাঁড়া আমি আসছি, কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও তারা কেউ পিছন দিকে তার দিকে তাকাচ্ছে না, তারা হেঁটেই চলে যাচ্ছে এবং উনি খালি পিছনেই পড়ে যাচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায়। উনি অনেক দূর থেকে দেখছেন ছোট ছোট সেই হারিকেনের আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল। তখন উনি যে কাজটা করলেন, উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন। ব্যক্তিকে বলছে, ভাই সামনে কি এরকম 4-5 জন লোকে হেঁটে যেতে দেখেছেন হাতে হারিকেন? আর উনি বলে, হ্যাঁ এই যে সামনে যান, সামনে তো এই 4-5 জন আছে, আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে। আবার দৌড়িয়ে আবার একজন লোকের সাথে দেখা হয়। বলে, ভাই সামনে কি এরকম 4-5 জনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে হাতে হারিকেন আছে? বলে, হ্যাঁ যান, সামনে যান, এদিক দিয়ে যান, তাহলে পাবেন, আমি তো একটু আগে দেখলাম তাদেরকে। এইভাবে রাসেল ভাই 5 থেকে 6 জন ব্যক্তির সাথে ওই চাঁদনি রাতে তাদের সাথে দেখা হয়। সবাই বলেন, হাত দিয়ে দেখা যায় এই যে সামনে তারা চলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বললো যে এই যে সামনে যান। সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন খপ করে ওনার মানে পিঠ টেনে ধরে বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, সাদা দাড়ি। তো উনি বলছেন, তুমি এখানে কোথায় যাচ্ছিলা? বলে যে আমি তো আমার বন্ধুদের খুঁজে যাচ্ছিলাম।
তখন বলে তুমি কি দেখেছো যে তোমার সামনে কি আছে? তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন ওনার সামনে মানে বিশাল এক গর্ত। আচ্ছা, ওই গর্তের মধ্যে উনি পড়লে ওনার মারাত্মক ক্ষতি, কারণ জীবন চলে যেতে পারতো। মানে খাদ আর কি। একটা খাদ, গভীর একটা খাদ ওখানে। তখন উনি ভয় পান যে এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। তো তখন উনি বলেন যে তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো, তোমার বন্ধু তো তোমার বন্ধুরাও তোমাকে খুঁজছে, চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি। তখন ওই লোকটা তার সাথে সাথে মানে কবির হোসেনকে নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি, কোথায় বাসা, এরকম বিভিন্ন ধরনের গল্প করছে। তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে। সত্যি রাসেল ভাই, মানে দীর্ঘ পথ তো সেই হেঁটে এসেছে, কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে তো মানে দেখে তাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মানে পিছন দিকে তাকায় দেখেন ওই লোকটা নাই। এটা তার আরো অবাক লাগে, কি ব্যাপার, আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম? তখন বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে না, আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই, তুমি তো একাই হেঁটে আসছিলা। এবং বন্ধুরা তাকে বললো যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা? আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই, তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম, তোমাকে কোথায় পেলাম না। যেহেতু তোমার সাথে হারিকেন, এই জন্য আমরা একটা 4 রাস্তার একটা মোড়ে বসে বললাম যে হয়তোবা তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তোবা ফিরে এখানে আসবা, যার কারণে আমরা এখানে বসেছি। কিন্তু যাই হোক, তুমি ফিরে আসছো, আমরা খুশি, চলো এবার বাড়িতে যাই। ভাই ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিল, এটা তার মাথার ভিতরে কাজ করছে কিভাবে, এটা কি হলো তাহলে এতক্ষণ আমার সাথে। দেখুন বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে কয়েকদিন ভালো ছিল মোটামুটি, কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল যে সাপের যে ভীতিটা, এটা তার মধ্যে ছিল, এটা কন্টিনিউ হচ্ছিল। এরপরে কি হল, এবং উনি কিন্তু রাসূলের সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন। মানে উনি খুব মানে স্বাস্থ্য ভালো ছিল, আস্তে আস্তে উনি খুব জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন এবং খুব দুর্বল হয়ে পড়ছিলেন। এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। এরপরে রাসূল যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ির সবাই মানে জেগে ওঠে, মানে মনে হচ্ছে বাড়ির চারদিকে ফসফস শব্দ, অসংখ্য হাজার হাজার সাপ যেভাবে ফসফস করলে যেরকম শব্দ হয়। তো সবাই ওই দিন বাড়ির সবাই দেখে, সবাই দরজা খুলে দেখে বাড়ির চতুর্দিকে অসংখ্য সাপ, মানে যত দূর যায় সব সাপ আর সাপ। তো ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করে সাপ সাপ বলে। তা আশেপাশের যে সমস্ত বাসার থেকে লোকজন চলে আসে, এসে দেখে কিছুই নাই, মানে বাড়ি পরিষ্কার, কোথাও কোনো সাপ নাই। তো এইবার মানে লোকজন বলে যে এইবার বাড়ির সব লোকই পাগল হয়ে গেছে, মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে। এবার ভাই যেহেতু বাড়ির সবাই আগে মানে কবির হোসেনের কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না, সবাই মনে করতো তার মানসিক সমস্যা। তখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো না, এটা আসলে একটা গুরুতর সমস্যা, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। তখন ওরা একজন ভালো একজন পরহেজগার ব্যক্তির কাছে যান। তখন বলেন যে আসলে এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কেন? তখন পরহেজগার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুড়েদের সাপ ছেড়ে দিয়েছিল, এই জন্য সাপুড়েরা ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো এখন এটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আপনার ছেলে মানে ওই কবির হোসেনের বাবা মাকে বলে যে আপনার ছেলে ওর যে কন্ডিশন তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এখন একটাই উপায় আছে, আমি ওই সাপুড়েদের নাম আমি ঠিকানা বলে দেবো, ওরা কোথায় আছে, আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে সাপুরে যিনি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছেন উনি খুব রাগী স্বভাবের লোক। তো যে কাজটা করবেন, কবির হোসেনের মা যিনি তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের ওয়াইফকে খুব মানে অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য। তখন হয়তো মহিলা মানুষ, মায়ের মন হয়তো নরম হতে পারে, উনি সাপুরেকে রিকোয়েস্ট করলে সাপুরে হয়তো বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা। সত্যি রাসেল ভাই ওনার দেওয়ার ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান এবং তারাও অবাক হন যে আপনার এখানে আমরা আছি, আপনি জানলেন কিভাবে? তখন তারা সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে। তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না। যাই হোক, কবির হোসেনের মা ওই সাপুরের ওয়াইফকে অনেক করে রিকোয়েস্ট করে যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন, এভাবে আমার ছেলে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না। একসময় সাপুরের ওয়াইফ মন নরম হয়, তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলেন যে ঠিক আছে, আমি মানে আমার এইটা ফিরিয়ে নিচ্ছি, ব্ল্যাক ম্যাজিকটা ফিরিয়ে নিচ্ছি। এরপর রাসেল ভাই কবির হোসেন আস্তে আস্তে আবার সুস্থ হতে শুরু করেন এবং ওনার মানসিক ওই সমস্যা যেটা ছিল, এবং উনি হয়তো আমরা মানসিক সমস্যা বলছি, সত্যি সত্যি আসলে সাপ সেগুলো দেখতেন বা ফিল করতেন, এটাও আস্তে আস্তে চলে যায়। 90-এর দশকে উনি ওনার পরিবার সহ ঢাকাতে চলে আসেন। তো আমাকে যিনি গল্পটা বলেছেন, এখন উনি জীবিত আছেন কি বা কোথায় আছেন এটা আসলে কেউ জানে না, হয়তো বা জীবিত আছেন, হয়তো ওনার সন্তানরা যদি ঘটনাটা শুনে থাকে
তাহলে হয়তো বা বুঝতে পারবেন ভূত ফিল্মের মাধ্যমে। থ্যাংক ইউ রাসেল ভাই, আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার স্টোরির জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যারা শুনছেন তারাও অনেক আনন্দ পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ আরমান, মিরপুর 1 থেকে আমি এসেছি আজকে ঘটনা শেয়ার করব। রাসেল ভাই, ঘটনাটা বেসিক্যালি আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ, যেটাকে বলে আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ। সো ঘটনাটা আমার সেখানকারই। তো রাসেল ভাই, আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমি সাধারণত ব্লাড ডোনেট করতে আমার খুব ভালো লাগে। আমি বেসিক্যালি রেগুলারই ব্লাড ডোনেট করি। জি। 4 মাস পর পর আমি সাধারণত ব্লাড দিয়ে দিই। তো ঘটনাটা শুরু হয় এভাবে যে হঠাৎ করে একদিন রাত্রের দিকে আমার ফোনে একটা ফোন আসলো। ফোনের নাম্বারটা খুবই ওয়ার্ড টাইপের ছিল, অনেকটা আমি নাম্বারটা ছিল 01। আমরা সেটা না বলি, নাম্বারটা বলবো না আমরা। ওকে রাসেল ভাই। তো আসার পর থেকে আমাকে ফোনে বলা হলো যে একজন অপারেশনের রোগী অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ব্লাডের জন্য এ পজিটিভ ব্লাড, তো আপনি কি ব্লাড দিতে পারবেন? তো আমি বললাম ঠিক আছে, আমার যেহেতু 4 মাস ওভার হয়ে গেছে আমি ব্লাড দিতে পারবো। তো উনি বললো ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল সদর হসপিটাল যেটা, সেখানে চলে আসবেন 10টার দিকে। ব্লাড ব্যাংক থেকে আমরা ব্লাডটা নিয়ে আপনার ব্লাডটা কালেক্ট করে তারপরে হচ্ছে রোগীকে দিব, 10:30টায় অপারেশন হবে কে বলে। তো রাসেল ভাই, আমি এই ফোনটা পাওয়ার পর আমি তখন হচ্ছে তার পরের দিন আর কি ব্লাড দিতে যাব। যথারীতি আমি বাসা থেকে বেরোলাম। তো আমাদের ওই বাসা থেকে সদর হসপিটালটা ছিল অটোতে যাওয়া আসা করতে হয়। তো এটা ছিল মোটামুটি 15 মিনিট মতো ডিস্টেন্স অটোতে। তো আমি বাসা থেকে বেরোলাম। ওই এলাকা একটু নির্জন এলাকা বলতে রাত 10টা হলে অনেক রাত, তো কোনো অটো পাওয়া যায় না। তখন আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু রাস্তা একদমই ফাঁকা, কোনো ধরনের কোনো যান চলাচল করতেছে না, পুরোপুরি একদম রাস্তা ফাঁকা, মনে হয় আমি একাই দাঁড়িয়ে আছি একটা। তো হঠাৎ করে একটা অটো আসলো। আমি বললাম, মামা আপনি কি হাসপাতাল যাবেন? তখন উনি বললো যে হ্যাঁ, আমি ওই দিকেই যাচ্ছি, আমার বাসা ওইদিকে, তুমি যেতে পারবা। তো আমি অটোতে উঠে গেলাম। বাট অটোতে উঠার পর আসল ভাই, সামথিং ইজ রং ফিলিংস। আমি কিছুটা অন্যরকম ফিল করতেছি। ফিলিংসটা ছিল এরকম যে আমি অটোয় বসে আছি, মনে হচ্ছে যে অটো যেরকম সাধারণ স্পিডে চলার কথা সেরকম স্পিডে চলতেছে না, কেমন যেন সবকিছু একটু এলোমেলো হয়ে গেল। তো যেতে যেতে যখন হসপিটাল থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, তখন হঠাৎ করে অটো বন্ধ হয়ে গেল, অটো স্টার্ট বন্ধ হয়ে গেল। তো আমি আবার এই ব্যাপারগুলো খুব বেশি মাথায় নিতাম না, আমি চিন্তাই করতাম না যে এই জিনিসগুলো আমার সাথে ঘটবে। বাট আমি খুব অ্যাডভান্সের টাইপ ছিলাম যে হয়তো এরকম কিছু হবে। তো হঠাৎ করে যখন স্টার্ট বন্ধ হয়ে গেল, তখন আমি মনে হলো যে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে আমার সাথে। তখন মামা বলল যে ব্যাটারি চার্জ শেষ, আপনি এখান থেকে হেঁটে চলে যান। তখন আমি যথারীতি মামার কথা মাথায় নিয়ে চলে যাচ্ছি। তাকে আমি অটো ভাড়া দিলাম। সো ওখান থেকে বেসিক্যালি অটো ভাড়া 10 টাকা রাসেল ভাই, আমি ওকে 20 টাকা দিলাম। তারপরে উনি আবার আমাকে 5 টাকা ফেরত দিল। দেন আমি চলে যাচ্ছি। তো রাস্তা দিয়ে হাঁটছি, যখন যাচ্ছি আমি হসপিটালের দিকে, তখন পিছন থেকে কেমন যেন আওয়াজ, মানে পিছু মানুষ হেঁটে আসলে যেটা আওয়াজ হয় না রাসেল ভাই, ঠিক সেরকম, এরকম একদম ধপ 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 এরকম মনে হচ্ছে যে কেউ আমার পিছু আসতেছে। তো আমার কাছে ব্যাপারটা কেমন যেন একটু ভয় ভয় কাজ করতে লাগলো, যে একা একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি, তারপরও এরকম পিছন কেউ যেন মনে হচ্ছে আসতেছে। তো যাওয়ার পরে আমি তারপরও ভয় করে হসপিটালের দিকে গেলাম। হসপিটালের দিকে যাওয়ার পরে আমাদের হসপিটালটা ছিল এরকম যে প্রথমে মেন গেট, তারপরে হচ্ছে এমার্জেন্সি গেট, তারপরে রাসেল ভাই হচ্ছে লাস্ট কাটা একটা ঘর। তো আমি মেন গেট দিয়ে
দেখছি ব্লাড ব্যাংকের পাশে বসা। আমি ফোন নাম্বারে, যে ফোন থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল, নাম্বারে আমি ফোন দিচ্ছি, বাট নট রিচেবল দেখাচ্ছি। তখন আমার কাছে ব্যাপারটা আরো কেমন যেন মনে হচ্ছে, যে যে নাম্বারের থেকে আমাকে ব্লাড নেওয়ার জন্য ফোন দিল সে নাম্বারটা বন্ধ। তখন আমি ভাবলাম যে তাহলে হয়তো কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেমের কারণে, যেহেতু একটু লোকাল এরিয়া, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো আমি তাকে রিচ করতে পারছি না, তিনি হয়তো আমাকে ফোন দিবে এই আশায় আমি বসে আছি। তো বসে থাকতে থাকতে হঠাৎ করে লাশ কাটা ঘরের ওইখান থেকে যিনি লাশ কাটে তাদেরকে কি যেন বলে রাসেল ভাই থেকে, ডোম। ডোম, ওই ডোম মানে একটা মধ্যবয়সী একটা ডোম, 3/4 পরা, খুবই উস্কো খুস্কো, মনে হচ্ছে যে সে অ্যালকোহল টাইপ কিছু খেয়ে আছে। তো আমাকে বললো যে মামা আপনি একটু এদিকে আসবেন। আমি বললাম কি হয়েছে? তখন বলল যে একটা লাশ ঘরে নিয়ে যেতে হবে। আমি বললাম কেন মামা, আপনার সাথে কি কেউ নাই? বললো আমার যে সহকর্মী আছে তিনি হচ্ছে ছুটিতে আছে, তো আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি তাকে ঘরে নিয়ে যাব। তখন আমার খুবই ভয় লাগে রাসেল ভাই, একটা লাশ শোয়ানো আছে এবং আমি ভয় ভয় করলাম। ঠিক আছে তাহলে চলেন যাই। তো রাসেল ভাই আমি ওর সাথে ধরলাম, ধরার পরে ও ধরলো, লাশ কাটা ঘরের মধ্যে নিয়ে গেল। দেন লাশ কাটা ঘরটার ডিসক্রিপশনটা এরকম যে খুব বেশি বড় না, তবে 6-7টা লাশ ওইখানে ফ্রিজিং করে রাখা যায়। তো ওইখানে লাশ যেখানে রাখে, এই যে মানে পোস্টমর্টম করার জন্য যে যে জায়গাটা রাখে, ওইটা ছিল কংক্রিটের একটা টেবিল, ওখানে শুয়ে রাখলো। তো উনি হঠাৎ করে আমাকে বলছে যে আপনি একটু এখানে ওয়েট করেন, আমার যে সিজারটা সেটা আমি এমার্জেন্সি বিভাগে রেখেছি, ওটা আমি নিয়ে আসছি। তো আমি ওকে বললাম যে মামা তাড়াতাড়ি আসেন, আমার এই ব্যাপারগুলো না আমার খুব ভয় লাগে, আপনি একটু তাড়াতাড়ি আসবেন কাইন্ডলি। তো রাসেল ভাই ঘটনাটা বেসিক্যালি এখান থেকেই শুরু হয় আমার সাথে, মানে যেসব ঘটনাগুলো ঘটছে এখান থেকেই সূত্রপাত হয়েছে। তো উনি বের হয়ে যাওয়ার পর থেকে, উনি যে বের হলো, আমি অনেক ওয়েট করছি 4-5 মিনিট ধরে, কিন্তু ওনার কোনো খোঁজ খবর নাই, কোনো ধরনের কোনো খোঁজ খবর নেই। আমি একা চারিদিকে লাশগুলো মনে হচ্ছে যে আমার দিকে তাকিয়ে আছে, আর যে লাশটা টেবিলে শোয়ানো আছে সেইটা মনে হচ্ছে রাসেল ভাই যে ধাপ করে চোখ খুলে আমাকে মানে আমার দিকে তাকিয়ে আছে, এই টাইপ একটা মানে ভীতিকর অবস্থার মধ্যে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং ওই হাসপাতাল থেকে দৌড়িয়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করি। তো রাস্তার দিকে যেতে যেতে হঠাৎ করে আমি যে কোনো যানবাহন খুঁজছি, তখন প্রায় রাত 11:30 মতো বেজে গেছে, রাত 11:30 বাজে। তো রাসেল ভাই আমি যানবাহন খোঁজার চেষ্টা করছি, আমি বাসায় যাব। আমি তখন মানে ফিল করতে পারছি যে সামথিং ইজ রং, আমার সাথে কিছু একটা হচ্ছে। তখন আমি বাসায় যাওয়ার জন্য যখন রাস্তার পাশ দিয়ে দৌড়ে যাওয়া শুরু করছি, তখন ওই ঠিক আগের যে অটো যিনি বললেন যে তার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, সেই অটোওয়ালাকে আমি দেখলাম। তখন উনি আমাকে বলল যে মামা আপনি কি বাসার দিকে যাবেন? তখন আমি রাসেল ভাই তাকে আমি খেয়াল করি নাই যে আসলে ওইটাই সেই অটোওয়ালা কিনা। তো আমি উঠার পরে উনি যখন বললো যে আপনি কি যাবেন, তখন আমি বুঝতে পারলাম যে ওর অটোওয়ালা। তখন আমি তাকে বললাম যে আপনার না ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল? তখন বলল যে না আমার ব্যাটারি চার্জ শেষ হয় নাই, কানেকশন লুজ হয়েছে, সেটা ঠিক করে নিয়েছি মামা, এখন হচ্ছে যাইতে পারবো। তো রাসেল ভাই উনি হচ্ছে যে অটো চালান শুরু করেছে। তো আমার বাসার রাস্তা গিয়ে না গিয়ে তিনি হচ্ছে যে আমাদের যে হসপিটালে যেটা আছে তার তীর ঘষে মহানন্দা নদী গেছে। তো ওই মহানন্দা নদীর পাশ দিয়ে তিনি অটো চালানো শুরু করেছে, ওই রাস্তা দিয়ে। তো আমার মনে হলো কি যে আমার রাস্তা তো এদিক না, তিনি এদিকে কেন যাচ্ছে? তো যেতে যেতে তিনি নদীর দিকে মানে অটোটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তিনি পিছন ফিরে তাকাতেই মানে তার চোখগুলো এতটাই মানে নীলাভ লাল টাইপ। হ্যাঁ, আমি রাসেল ভাই একদম লাফ দিয়ে অটো থেকে নেমে রাস্তার দিকে দৌড়ানো শুরু করে একটা মসজিদের দিকে দৌড়ানো শুরু করেছি। মসজিদের দিকে দৌড়াতে দৌড়াতে আমি ঠিক অতদূর পর্যন্ত যাইতে না পারার আগেই রাসেল ভাই একদম স্পট সেন্সলেস। তারপরে তখন হচ্ছে যে তখন আমার কিছু মনে নাই, তখন ওই মসজিদের যে খাদেম তিনি আমাকে হচ্ছে যে নিয়ে গেছিল এবং আমার বাসাতে কল দিয়ে তাদেরকে ডেকে আমাকে ওখানে রাখা হয়েছিল।
তো রাসেল ভাই আমার সাথে যে ঘটনাটা ঘটছে এইটার জন্য আমি পরবর্তীতে তার 2 দিন পরে, এই ঘটনা ঘটার 2 দিন পরে আমি খোঁজ নিলাম যে আসলে এরকমটা ঘটার কারণটা কি আমার সাথে। তখন আমি ব্লাড দিতে গেছিলাম 9ম বারের মতো, কিন্তু আমি যখন 8ম বার ব্লাড দিই রাসেল ভাই, যেই লোককে ব্লাড দিয়েছিলাম তাদের এন্ট্রি খাতা অনুযায়ী আমি ওখানে দেখলাম যে আমি যে লোকটাকে ব্লাড দিয়েছিলাম 8ম বার, ওই লোকটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার শরীরে ব্লাড দেওয়ার জন্য আমার কাছ থেকে 8ম বার ব্লাড নিয়েছিল। তো আমার ওই ব্লাডটা দেওয়ার সময় নাকি তিনি হচ্ছে যে ওই হসপিটাল বেডে মারা গিয়েছিল। তো রাসেল ভাই তো এই ছিল আর কি আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আপনার ভাই কাছে এবং আপনার ভাই কাছে দ্বিতীয় ঘটনাটি আমরা এখন এই মুহূর্তে শুনে আসবো। আপনার ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ভৌত স্টিমের সদস্য সজীব এটা কালেক্ট করে দিয়েছে আর কি। ধন্যবাদ সজীবকে। এখন যে ঘটনাটির সময়টা 2003 সাল। জি। আর এই 3 সালে যিনি মানে তার নামটা হলো শরীফুল। তো উনি মানে যখন লেখাপড়া শেষ করেন, প্রায় টানা 3 বছর ওনার কোনো চাকরি হচ্ছিল না। তো 3 বছর পরে একটা মাইক্রো ক্রেডিট কোম্পানিতে ওনার চাকরি হন এবং ওনার চাকরিটা হলো আপনার পাবনা জেলার ঈশ্বরদী থানাতে ওনার চাকরি হন। বাট ওনার যেই জায়গাটাতে ছিল সেটা হার্ডিঞ্জ ব্রিজ থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে একটা জায়গাতে উনি থাকতেন আর কি। ওখানে একটা মেসে থাকতেন আর কি। তো মেস কেন্দ্রিক রাসেল ভাই আসলে প্রথম ঘটনাটা সূত্রপাত। ওকে। তো উনি যখন যে মেসটাতে থাকতেন, সেই মেসটা ছিল দোতলা বিশিষ্ট মেস। তো উনি দেখতেন যে দোতলাতে কোনো রুমগুলো ভাড়া দেওয়া হয় না, সব ভাড়া হচ্ছে নিচতলাতে। তো নিচতলাতে রুমগুলো খুব বেশি মানে একটু ঘিঞ্জি, একটু স্যাঁতস্যাঁতে, কিন্তু দোতলার রুমগুলো ভালো, কিন্তু কেন জানি দোতলার রুম কখনোই ভাড়া দেয় না। মানে একটা অদ্ভুত ব্যাপার। এইটা নিয়ে ওনার একটু কৌতূহল ছিল, কিন্তু ওইভাবে কখনো মানে প্রশ্ন করলেও কেয়ারটেকার কখনো ওনাকে ওইভাবে উত্তর দেয় নাই। আচ্ছা। তো উনি যে কাজটা করতেন, নর্মালি সকালবেলা অফিসে চলে যেতেন, আবার সন্ধ্যার দিকে ফিরে আসতেন। সন্ধ্যার দিকে ফিরে এসে অফিসের কিছু কাজ আবার ঘরে বসে উনি করতেন আলোতে। তো এখন উনি একদিন সন্ধ্যার পরপর বাসায় এসে যখনই দরজাটা খুলেছেন, রাসেল ভাইয়ের মাঝখানে আমি একটু হয়ে গেছে, সেটা হলো ওই রুমটা ঘিঞ্জি হওয়ার কারণে উনি ওই মানে কেয়ারটেকারকে বলে অনেক রিকোয়েস্ট করে দোতলার একটা বন্ধ রুম, মানে দোতলার রুমগুলো সবই প্রায় খোলা থাকতো, কিন্তু একটা রুম সবসময় বন্ধ থাকতো। এই বন্ধ রুমটা অনেক রিকোয়েস্ট করে মানে দারোয়ান মানে কেয়ারটেকারের কাছ থেকে রিকোয়েস্ট করে রুমটা নেন আর কি। তো ওখানে 1-2 দিন একটু ভালো ছিলেন আর কি। 3 দিনের মাথায় উনি যখন ওই সন্ধ্যার পরে আসেন, আসার পরে দরজা যখনই খুলেছেন, হঠাৎ করে একটা প্রচন্ড গরম বাতাস মনে হলো জানালা দিয়ে ধপ করে ঢুকে ওনার শরীরে লেগে আবার দরজা দিয়ে বেরোয় চলে গেল। মানে বাতাস এমনি আসলে আমরা টের পাই, কিন্তু মনে হলো বাতাসটা ঢুকে মানে সুদা গায়ে লেগে আবার বের হয়ে চলে গেল, ওনার কাছে এমন মনে হলো। তো উনি মনে করলেন হয়তো বা গরমকাল, এরকম তো হতেই পারে। উনি এইভাবে এইটাই চিন্তা করেছেন আর কি। তো উনি যখন মানে ওয়াশরুম থেকে মানে ফ্রেশ হয়ে এসে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে যাবেন, হঠাৎ রাসেল ভাই উনি দেখেন যে আসলে ওনার মাথার বেশ কয়েকটা চুল পুড়ে গেছে। শুধু চুল না, ওনার ভ্রু এখানেও বেশ কিছু পুড়ে গেছে। ওনার একটু দাড়ি ছিল, সেই দাড়িরও একটা অংশ পুড়ে গেছে। এবং ওনার মুখে, উনি তো সাধারণভাবে মুখ ধুয়ে চলে আসছিলেন বাইরে, দেখে ওনার মুখে কালি লেগে আছে। তার মানে অনেক সময় দেখি না রাসেল ভাই, ওই যে ধোয়া অনেক সময় মুখে লাগলে কালো হয়ে যায় জায়গা। তো মনে হলো যে ওই যে গরম বাতাসটা এসেছে, এই বাতাসের কারণে ওনার এরকমটা হয়েছে। উনি খুবই অবাক। আর একটা অবাক হলো যে উনি যখনই রুমে ঢুকেছেন অতটা মানে বিছানার দিকে তাকানোর সময় পান নাই। উনি বিছানার দিকে তাকিয়ে ধরুন বিছানা একদম তছনছ করা, মানে একদম এলোমেলো করা। উনি চিন্তা করেছেন হয়তো বা উনি যখন বের হয়ে যাবেন তাড়াহুড়া এরকমটা করেছেন কিনা, উনি এরকমটা চিন্তা করেছেন, কিন্তু ওনার মনে পড়ছে না যে এরকমটা করতে পারে। তারপর উনি মনে মনে চিন্তা করেছেন এটা কাকতালীয় ব্যাপার, এটা মনে করে উনি মানে তখন চিন্তা করেছেন। রাসেল ভাই রাত যখন গভীর হয়েছে, অনেক রাত, তখন হঠাৎ, কারণ ওনার রুমটা ওই দক্ষিণ দিকে জানালা ছিল, একটু বাতাস আসতো, তো দক্ষিণ দিকে জানালার দিক দিয়ে হঠাৎ করে মানে খুবই একটা মানে ছোট বাচ্চা, 7-8 বছর বয়সে একটা বাচ্চা মেয়ের একটা কান্নার আওয়াজ ওনার কানে আসছিল। তো
তো মানে হু হু করে কাঁদছিল। তো উনি প্রথম দিকে উঠেছেন, তখন ঘুম চলে আসছিল, ঘুম মানে জড়িত মানে চোখেই উনি উঠে দেখেন যে ওনার বাসার নিচে কি ফ্রক পরা ছোট্ট একটা মেয়ে সে বসে বসে কাঁদছে। উনি চিন্তা করেছেন হয়তো বা মানে ঘুম থেকে উঠেছি, আমার মানে চোখে আমি এখনো স্বপ্নের মধ্যেই আছি, এটা চিন্তা করে উনি আবার শুয়ে পড়েছেন। তারপরে উনি ঘুমিয়ে গেছেন, ওনার আর তখন আর কিছু মনে নাই। আর এই ঘটনাটা উনি প্রথম দিন কাউকে শেয়ারও করেন নাই। জি। তো পরের দিন রাসেল ভাই একই ঘটনা। তো তখন আর ওই গরম বাতাসটা হচ্ছে না, উনি প্রতিদিন জানালার কাছে কান্নার আওয়াজ শোনেন। এখন উনি চিন্তা করছেন যে এটা কি আমার মনের ভুল নাকি এটা সত্যি সত্যি। তখন উনি এই কেয়ারটেকারকে জিজ্ঞেস করেন। কেয়ারটেকার বলে যে এটা আপনার মনের ভুল, এরকম কিছু এখানে নাই, আচ্ছা। এরকম কিছু এখানে নাই, এটা আপনার সম্পূর্ণই মনের ভুল। তো চতুর্থ দিন রাসেল ভাই উনি একই রকম ভাবে শুয়ে আছেন গভীর রাত্রে। হঠাৎ তখন আর নিচে কান্নার আওয়াজ না, তখন উনি দেখেন ঘরের মধ্যে একটা মানে দরজার কিনারে কালো একটা ছায়া মূর্তি বসে আছে। মানে তখন ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে। তখন উনি ঘুম থেকে জেগে জিজ্ঞেস করেন কে কে, জিজ্ঞেস করেন, দেখে ছায়া মূর্তির আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে বেশি কাছে যখন চলে আসে তখন উনি মানে হাতের কাছে যে সুইচটা ছিল, মানে বেড সুইচ যেটা আমরা বলি, বেড সুইচটা যখনই জ্বালিয়েছেন তখনই দেখেন ওইটা ওই যে নিচে যে ফ্রক পরা একটা মেয়েকে উনি দেখতেন, ওইটা সেই মেয়ে। ওটা দেখার পরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর উনি ওনাকে তারপর কিছু মনে নাই। সকালবেলা যখন অফিসে সবাই যে যার মতো চলে গেছে, যেহেতু উপরতলায় উনি থাকেন, নিচতলায় অন্যরা থাকেন, চলে গেছে। তো অফিস থেকে খবর মানে যখন তাকে খুঁজতে এসেছে, কি ব্যাপার আসলো না কেন, তার মেসে এসেছে। মেসে আসার পরে ওই বিকালের দিকে তার ওই দরজা ভেঙে বের করা হয়েছে তাকে সেন্সলেস অবস্থায়। তখন সবাইকে যখন ঘটনাটা মানে উনি বললেন, এখন সবাই দেখে কেউই অবাক হলো না, এবং সবাই সবার দিকে ফিসফিসানি করছে, মানে কেউ কোনো অবাক না, মানে এই ঘটনাটা মনে হয় হওয়ারই ছিল। উনি অবাক হলেন, অবাক হয়ে জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা এই বিষয় নিয়ে তো কোনো কথাই বলছেন না। বলে যে এই দোতলার রুমটা অনেকদিন ধরেই বন্ধ, আপনি কেন এখানে উঠতে গেলেন, এখানে একটা সমস্যা রয়েছে। তো সমস্যাটা কি সেটা যখন উনি জানলেন, তো বিষয়টা ছিল এমন যে 2001 সালের দিকে কতিপয় দুষ্কৃতকারী 6-7 বছর বয়সী একটা ছোট্ট মেয়েকে মানে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। কিন্তু পরিবার মুক্তিপণ দেওয়ার পরও ওরা ওই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করে। যদিও পরবর্তীতে পুলিশের অভিযানে তারা সবাই ধরা পড়েছিল, কিন্তু ওই রুমে এরপর থেকে যেই থাকুক না কেন এই একই রকমের সমস্যা ফেস করে, যার কারণে ওই রুমটা স্থায়ীভাবে তালাবদ্ধ থাকে, কাউকে দেওয়া হয় না। কিন্তু উনি অনেক জোরাজোরি করেছে, যার কারণে কেয়ারটেকার তাকে দিয়েছিল আর কি। এবং উনি একটু সাহসী মানুষ ছিলেন, কেয়ারটেকার ওইভাবে চিন্তা করে তাকে দিয়েছে ওইটা। তো যার ফলে উনি এই ধরনের একটা সমস্যার ফেস করেন। কিন্তু রাসেল ভাই সমস্যা মানে এখানেই শেষ না, সমস্যা আরো রয়েছে। সেটা হচ্ছে যে পরবর্তীতে উনি ওইখান থেকে ওই চাকরিটা ছেড়ে দিয়ে উনি যশোরে চলে আসেন। যশোরে একটি প্রতিষ্ঠানে, একটা স্বনামধন্য প্রতিষ্ঠানটার নাম আমি বলবো না, স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে, সেখানে যেহেতু ওনার মাইক্রো মানে ক্ষুদ্র ঋণদান কর্মসূচিতে অভিজ্ঞতা ছিল, ওখানে একটা এনজিওতে উনি মানে কাজ নেন। এরপর উনি যখন বিবাহ করেন, ওনার একটা সন্তানও বাঁচত না। অদ্ভুত ব্যাপার, ওনার প্রত্যেকটা সন্তানেরই মানে ভূমিষ্ঠ হওয়ার পর মাথার কোনো না কোনো অংশ মানে নাই, মানে সেটা হয়তো বা মানে নষ্ট হয়ে গেছে বা খুলে পড়ে গেছে, মানে মাথার কোন একটা অংশ নাই, এবং সবাই মৃত অবস্থায় জন্ম নেয়। এরকম 5 থেকে 6টা বেবি ওনার এরকম হয়েছে যে মাথার কোনো একটা অংশ নাই। 7 নাম্বার বেবি যেটা, তখনও তাকে আল্ট্রাসাউন্ড করার সময় ডাক্তার বলে দেন যে এই বাচ্চার তো মাথাই নেই। এই যে অদ্ভুত ব্যাপারগুলো আসলে ওনার সাথে ঘটতে থাকে, তখন উনি বিভিন্ন লোকের মানে পরামর্শ নেন এই সমস্যাটার কারণ সম্পর্কে। তখন তো ওনাকে যেটা বলা হয় যে উনি যখন ওই রুমটাতে ছিলেন তখন থেকেই ওনার সাথে বেশ কিছু দুষ্টু মানে জিন তার সাথে লেগে আছে, এবং যার কারণে ওখানে এরপর থেকে ওনার যে বেবিগুলো হচ্ছে বা ওদের একটা প্রভাবের কারণে এটা হচ্ছে। আর আরেকটা বিষয় রাসেল ভাই, উনি জানতে পেরেছিলেন যে ওই ছোট্ট মেয়েটাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, ওর মাথায় খুবই মারাত্মকভাবে জখম করে ওর মাথার একটা অংশ মানে খুব বিভৎসভাবে থেতলে দেওয়া হয়েছিল এবং পুরো চেহারাটাকে খুবই বিকৃত করে দেওয়া হয়েছিল। তো এই একটা বিষয়ের সাথে উনি একটু মেলানোর চেষ্টা করেন যে আমাদের সন্তানগুলো হচ্ছে
তারও তো মাথার এরকম একটা সমস্যা থাকে যে এক পাশটা নাই। তো এটার সাথে উনি মিলান, তো হুজুরদেরকে বলেন যে এই সমস্যা। তো অনেক তদবিরের পরে এই বিষয়টা ঠিক হয়ে গেছিল। এখন রাসেল ভাই উনি যশোরেই কর্মরত আছেন। এখন ওনার বার্তা কাপ্তাও আছে রাসেল ভাই। তো এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সেকেন্ড ঘটনাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যারা শুনছেন তারা অনেক এনজয় করছেন এই মুহূর্তে, এবং আমাদের সঙ্গে আছেন আফনান ভাই এবং আমাদের প্রথম যে অতিথি সে। আপনার তো ঘটনা শেষ, আপনার কি আর কোনো ঘটনা আছে? না, আপনার আরেকটা ঘটনা আছে। ওকে, আমরা একটা ঘটনা ছোট্ট করে শুনে ফেলি তার কাছ থেকে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। আমি আরমান ফ্রম মিরপুর 1। রাসেল ভাই, ঘটনাটি আমার আব্বুর সাথে ঘটা। তো আমার আব্বু হচ্ছে যে আমার দাদির হচ্ছে মেজো ছেলে। তো আমার দাদির কাছে এই আগে যুগে যেরকম বলতো যে জিন পরি, তো এই জিনিসগুলো ছিল। তো আমার দাদি আমার আব্বুকে খুব বেশি ভালোবাসতো। তো সেই আদলে নাকি আমার আব্বুর কাছে আমার দাদি মারা যাওয়ার পরে ওই জিনগুলো আব্বুর কাছে চলে আসে। তো ঘটনাটা 2012 সালে আমি রুমে শুয়ে আছি, রাত 2টা থেকে 2:30 বাজে এই সময়। হঠাৎ করে আমার কানে, মানে আমার রুমের একদমই পাশে অনেকগুলো কুকুরের আওয়াজ। মানে রাত্রেবেলায় যেরকম রাসেল ভাই কুকুর অনেক ঘেউ ঘেউ করে না, 8-10টা কুকুর, ঠিক এরকম একটা কুকুরের আওয়াজ হচ্ছে যে আমার কানে আসলো। তো সচরাচর রাত্রেবেলা কুকুর এরকম মানে ঘেউ ঘেউ করতে থাকে, ব্যাপারটা আমি খুব নর্মালি নিলাম, মানে সেরকম কিছুই মনে করলাম না। আচ্ছা। তো রাসেল ভাই, ওই যে রাত্রে কুকুর ঘেউ ঘেউ করতেছিল ওই সময় কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছিল। সেটা হচ্ছে যে আব্বু ওই সময় হচ্ছে বাসা থেকে বের হয়ে মানে ঠিক হচ্ছে বাসা থেকে বের হচ্ছে। তো ওই আব্বুকে বাসা থেকে বের হতে দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করতে মানে চিল্লাফাল্লা শুরু করেছিল আর কি। তো এই জন্য বেসিক্যালি রাসেল ভাই কুকুরগুলো ভেবাচ্ছিল। তো ওই সময় আব্বুকে জিনেরা, মানে আমি পরে আম্মুর কাছ থেকে জানলাম যে জিনেরা মসজিদে নিয়ে গেছিল। তো আমাদের ওক্তিয়া মসজিদ, আমরা যেখানে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, সেটা একটি ওক্তিয়া মসজিদ। তো তার পাশেই একটা হচ্ছে জামে মসজিদ আছে। মসজিদটার নাম আমি প্রসঙ্গত কারণে রাসেল ভাই উল্লেখ করছি না, কারণ এই মসজিদটাতে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। তো ওই মসজিদে নিয়ে গেছে। তো আব্বু বেসিক্যালি যেটা মনে করেছিল যে হয়তো ফজরের আজান হয়ে গেছে, তো আমি যাই মসজিদে নামাজ পড়তে, এরকম। তো মসজিদে যাওয়ার পরে দেখে মসজিদের মধ্যে কেউ নাই, একদম মেন যেটা ফটক দরজাটা সেটা খোলা আছে, দেন জানালাগুলো কাকতালীয় ভাবে সবগুলো খোলা রাসেল ভাই। তো আব্বু হচ্ছে যে মসজিদে ঢোকার পরে তিনি বুঝতে পারছে যে মানে আজান হলে তো রাসেল ভাই কেউ একজন থাকবে মসজিদে, কিন্তু মসজিদে কেউ নাই, পুরাটা ফাঁকা। তো আব্বু হচ্ছে যে পিছন ফিরে দেখে যে এরকম যখন পুরাটা ফাঁকা, তখন তিনি ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে মানে একদম জড়সড় হয়ে যে মানে বাসার দিকে ব্যাক করা শুরু করেছে। বাসার দিকে ব্যাক করা শুরু করে আবার হচ্ছে যে বাসায় ঢুকছে। বাসায় ঢোকার পর কুকুরগুলো আবার ভেবাচ্ছে। মানে এই ঘটনাটা কুকুরগুলো প্রথম যখন ভেবায় রাসেল ভাই, তখন 2:30 বাজে। আবার যখন কুকুরগুলো আব্বা যখন ফেরত আসে, তখন আবার কুকুরগুলো ভেবে, তখন 3টা মতো বাজে। তো আমি কুকুরগুলো আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি বুঝতেছি না যে এই ঘটনাটা আমার আব্বুর সাথেই ঘটতেছে। আচ্ছা। তো আব্বু বাসায় আসার পরে রুমে শুয়েছে, তারপরে আবার আব্বুকে নিয়ে গেছে আবার সেই একই মসজিদে নিয়ে যাওয়ার পরে। তো দেখে আবার আগের মতোই সেম, দরজা খোলা, সবকিছু জানালাগুলো খোলা, এলোমেলো হয়ে আছে সবকিছু। তো রাত্রেবেলায় আব্বু তখন ওই মসজিদে ঢুকে এত পরিমাণ ভয় পেয়েছে যে কান্না করা শুরু করেছে, এবং পিছন দিক থেকে আব্বু দৌড়ে আসার চেষ্টা করে আব্বুকে মানে হাত দিয়ে পিছন দিক দিয়ে একজন মানে থাবা দিয়েছে, এবং বলছে যে তোর ভাগ্য অনেক ভালো যে তুই আজকে মানে চলে যেতে পারলি, না তো তোকে আমরা হয়তো এখানেই শেষ করে দিতে পারতাম। তো এই ঘটনাটা হওয়ার পর থেকে আব্বু সকালবেলায় কেমন যেন এক মানে সাম অফ ম্যাড, পাগলের মতো বিহেভ করে। মানে হঠাৎ করে রাসেল ভাই কান্না করে, আবার হচ্ছে যে আবার হাসে। এই ধরনের মানে একটা প্রভাব কিন্তু থেকে গেছে রাসেল ভাই। ওরা যে আব্বুকে নিয়ে গেছে মসজিদে, এবং তাকে যে কোনো একটা বিপদ ঘটাতো
সেটা থেকে পারেনি, কিন্তু একটা প্রভাব কিন্তু রাসেল ভাই আব্বুর উপরে থেকে গেছিল। তো আমাদের এই গ্রামের স্থানীয় এক কবিরাজকে দিয়ে তাকে দেখানো হলো। তো উনি বলল যে এই জিনগুলো হচ্ছে তার মায়ের কাছ থেকে আসছে, যেগুলো খুব দুষ্টু প্রকৃতির জিন ছিল, যারা মসজিদে নিয়ে যায়, কিন্তু ওরা ব্যাক করার সময়তে হয়তো রাস্তাতেই কোনো একটা অঘটন ঘটে তাকে মেরে দিতে পারতো। তো রাসেল ভাই তারপরে হচ্ছে স্থানীয় কবিরাজকে দেখানোর পরে আব্বু মানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে। Then এখন আর এই ধরনের প্রবলেম কিছু ফেস করে না। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার দ্বিতীয় ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে হাফেজ মাইনুদ্দিন সাহেব। তিনি একটা রিসেন্টলি তার জানা একটা ঘটনা তিনি এখন শেয়ার করবেন। চলুন শুনে আসি তার কাছ থেকে তার ঘটনাটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেব্রুয়ারি 2 তারিখ ছিল ঘটনাটা, যেটা আমার কাছে আসে মাদারীপুর থেকে। গভীর রাত্রিতে মসজিদের মুয়াজ্জিন সাহেব ঘুমিয়েছিলেন। তো সেখানে রাত 1:30 বাজে ওনাকে একটা ব্যক্তি এসে দরজা নক করে জাগিয়ে তুলে এবং মুয়াজ্জিন সাহেবকে বলে যে এই মুহূর্তে আমার সাথে যেতে হবে, একটা মুমূর্ষু রোগী মৃত্যুশয্যায়, তাকে তওবা করাতে হবে এবং দোয়া করতে হবে। তো মুয়াজ্জিন সাহেব তাকে বারণ করলেন যে এখন আপনি যাব, আমি ফজর নামাজে পরে যাব, আপনি তার কাছে বসে কলেমা পড়তে থাকেন। তো সেই মুহূর্তে উনি দেখেন যে আরো ছোট এবং প্রায় 10-12 জন আর কি ছোট বড় মানুষ মিলে আসে তাকে নেওয়ার জন্য। তো উনি বারণ করে দিলেন যে এখন রাত, এখন যাওয়া যাবে না, আপনি তার সামনে বসে কলেমা পড়তে থাকেন, দোয়া করতে থাকেন, আমি ফজর নামাজে পরেই চলে যাব। তো প্রথম যে ব্যক্তি ওনার কাছে আসছিলেন উনি তাকে বুকের মধ্যে একটা আঁচড় দেন রাগে, যে কেন যাবেন না। তো উনি বিষয়টা আঁচড় দেওয়াতে উনি একটা ভয় ভীতি পেয়ে মুয়াজ্জিন সাহেব সেখানেই আজান দিলেন, আল্লাহু আকবার বলি যখন এই দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন, সেই মুহূর্তে এই ব্যক্তি সহকারে যারা পিছনে আসছিল প্রায় 10-12টা বিড়াল হয়ে গেছে এবং ধাপাধাপি খুব চেঁচামেচি হই হুল্লোড় করতেছে ওরা। তো সেই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব দরজাটাকে বন্ধ করে দিতেন, বন্ধ করে ওনার যে ঘুমানোর বেডটা ছিল, চৌকিটা, সেখানে দেখেন যে একটা মৃত ব্যক্তির লাশ। তো উনি এটা অবাক হন যে এখানে কিসের লাশ, অবশ্যই তাহলে সেটা মসজিদের মধ্যে জিন। তো উনি লাশের সামনে যখন যান, চৌকিতে যান, দেখেন যে লাশটার মধ্যে ওনার বাবার আর সুরত, ওনার বাবার চেহারার মতো। উনি অবাক হন যে আমার বাবার এখানে লাশ কেন দেখা দিতে। তো এই মুহূর্তেই ওনার একটা ফোন আসে, উনি কল রিসিভ করেন এবং শুনতে পারেন যে ওনার বাবা ইন্তেকাল করেন। তো উনি অবাক হয়েছেন যে এখানে লাশ দেখতেছে আমার বাবার, ফোনেও বলতেছে যে ওনার বাবা মারা গেছে। তো উনি অনেক কান্না চিৎকার করার সাথে সাথে যে যারা বিড়াল হয়ে গেছে তারাও খুব আরো বেশি কান্না করতে লাগলো এবং খুব লাফালাফি করতে শুরু করে দিল। তো ওনাকে আবার ফোনে বলা হলো যে তোমার ঢাকায় আসতে হবে না, লাশ গ্রামে আসে দাফন দেওয়া হবে, এখানেই জানাজা হবে। তো উনি গ্রামে রয়ে গেলেন। সেই লাশটা ফিরতে ফিরতে রাত 8-9টা বেজে যায়। তো সেই লাশটা যখন গ্রামে আসে, তো জানাজা যখন দেবে, তখন ওনার ঢাকায় ওনার আব্বু মুয়াজ্জিন করতেন, মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তো ওনার মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন উনিও তার জানাজা পড়ার জন্য আসছে। তো উনি জানাজা পড়াইছেন, কিন্তু ছেলের সাথে কথা বলে নাই, কিছু দেখা সাক্ষাৎ করা হয়নি, শুধু জানাজা পড়িয়ে চলে গেছিলেন। কিন্তু ঘটনা হয়েছে পরের দিন সেই ঢাকার ইমাম সাহেব হুজুর তাকে একটি ফোন করে তাকে দুঃখ প্রকাশ করে বলে যে বাবা, আমি তো তোমার বাবার জানাজা আসতে পারিনি, তোমার বাবার দাফনটা মাটিটা তারপরে তোমার কেমন হইলো, ঠিক মতো করেছো কিনা, কান্দাকাটি করো না। শোক বার্তা যখন জানাতে ছিল তখন সেই ছেলেটা অবাক হয়ে বলতেছে, আপনি তো আমার বাবার জানাজা নিজেই পড়ে গেছেন, আমাদের তো আপনাকেই জানাজা পড়েছি। তখন উনি বলেন না, আমি তো আসি নাই, আমি মসজিদের দায়িত্ব থাকার কারণে আমি জানাজা পড়াতে আসতে পারিনি। ছেলেটা অবাক হলেন, তাহলে জানাজা কে পড়ালো? তখন উনি আবার বলেন যে ইমাম সাহেব হুজুর আপনি তো পড়ায় গেছেন। তখন পরবর্তী বলছেন না, আমি পড়াতে আসিনি। পরবর্তীতে যখন ছেলেটা রাত্রেবেলা এটা নিয়ে খুব দুশ্চিন্তা ছিল, তাহলে কে পড়ালো, এবং উনার বাবার মৃত্যুর সংবাদটা উনি অগ্রিমই পাইছিলেন। পরে চিন্তা হয়ে উনি খুব
কতদিন প্রেশান ছিলেন, রাত্রেবেলা যখন ঘুমাইতেছিলেন তখন তার কাছে যে ইমাম সাহেব হয়ে যে জানাজা পড়াইছিল সেই আইসা বলতেছে যে তোমার বাবার ছাত্র আমরা ছিলাম, আর তোমার বাবা ঢাকার যে মসজিদে মুয়াজ্জিন করতো ওই মুয়াজ্জিন সাহেব হুজুর আমাদেরকে পড়াতো, তো তোমার বাবার মৃত্যুর সংবাদটা আমরা তোমাকে দিতে আসছি, তুমি তো দোয়া করলে না, এখন তোমাকেও আমরা নিয়ে যাব। তো ওইগুলো ছিল জিন, যিনি জানাজা পড়েছেন এবং সংবাদটা দিয়েছেন এরা জিন ছিল। সেই ছেলেটা ঢাকায় আসে এবং সেই ইমাম সাহেবের সাথে কথা বলে, তখন আমিও ছিলাম, আমাদের সাথে এগুলো কথা হয়। তখন আলহামদুলিল্লাহ খুব ভালো, কোনো সমস্যা এখন এগুলো নাই। এটাই Okay. আপনার ওকে ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এন্ড আশা করছি আপনারা যারা শুনলেন তাদের কাছে এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি এবং ভূত এফএম টিমের সকলে ভালো আছেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি আমার নাম ঠিকানা ঊর্ধ্ব রাখতে চাই। আমি বর্তমানে ঢাকায় একটি স্বনামধন্য বেসরকারি কোম্পানিতে জব করি। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার ইচ্ছে থাকলেও সাময়িক অসুবিধার কারণে আসতে পারছি না, সুযোগ পেলে অন্য সময় আসবো। আমি চাই আপনি আসুন এবং অবশ্যই আপনি আসবেন। আমার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার একটি গ্রামে। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি। এই ঘটনাটি পুরোপুরি সত্য, কারণ আমার বন্ধুটির বাড়ি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে এবং আমিও ভুক্তভোগী ব্যক্তিকে চিনি ও জানি। ঘটনাটি সহজে বোঝার জন্য আমি কিছু ভাষার পরিবর্তন আপনার পরিলক্ষিত হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা স্পর্শকাতর এবং ভুক্তভোগী ব্যক্তি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন, ফলে আমি তার আসল নাম প্রকাশ করছি না। আমি ঘটনাটি বোঝার সুবিধার্থে একটি ছদ্মনাম ব্যবহার করছি, ঘটনাটি তার মতো করে বলছি। ঘটনাটি আমার চাচাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটে, যার নাম জাহিদ, এটি ছদ্মনাম, যিনি 1999 কিংবা 2000 সালের দিকে আমাদের বাড়িতে লজিং থাকতেন। আমি তখন ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীতে পড়ি। জাহিদ ভাই খুবই মেধাবী ছাত্র ছিলেন, আমাকে তিনি পড়াতেন। বলে রাখা ভালো যে এই জাহিদ ভাইয়ের বাড়ি ছিল ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি একটি অঞ্চল, তার একটি গ্রামে, এবং তার স্কুল ছিল আমাদের পাশের গ্রামে। স্কুল থেকে বাড়ি প্রায় 6-7 কিলোমিটারের দূরত্ব। সে সময় যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট খারাপ থাকায় বর্ষাকালে রাস্তায় খুব কাদা থাকতো, ফলে যাতায়াত খুব কষ্টসাধ্য ছিল। ফলে ওই অঞ্চলের অধিকাংশ ছাত্র আমাদের অঞ্চলের বিভিন্ন বাড়িতে লজিং থাকতো। জাহিদ ভাই তখন এসএসসি পরীক্ষার্থী। তা আমাদের বাড়ির ছিল দুটি ঘর, একটি ছিল উত্তর দিকে এবং অপরটি ছিল দক্ষিণ দিকে। দুটি ঘরের মাঝখানে বিশাল উঠান। প্রথম কয়েকদিন জাহিদ ভাই এবং আমি দক্ষিণ দিকের দোতলা ঘরটিতে ঘুমাতাম, কিন্তু তিনি অনেক রাত পর্যন্ত পড়ালেখা করতেন, যার ফলে আমার ঘুমে খুব ব্যাঘাত হতো। তাই আমি উত্তর দিকের ঘরে ঘুমাতাম এবং জাহিদ ভাই একাই থাকতেন। সে সময় সাধারণত গ্রামের বাড়িতে টয়লেট ঘর থেকে বেশ কিছুটা দূরে থাকতো। একদিন মধ্যরাতে আমার বড় চাচা বাইরে বের হয়ে দেখেন জাহিদ ভাইয়ের ঘরের বারান্দা থেকে নেমে একটা মেয়ে ওড়না মুড়ি দিয়ে বের হয়ে ঘরের পেছন দিকের প্রাচীর বেয়ে চলে যায়। আমার বড় চাচা মেয়েটার গন্তব্য লক্ষ্য করে ঘরের পেছনের দিকে গিয়ে দেখেন কেউ কোথাও নেই, চারিদিকে নীরব নিস্তব্ধ। কিন্তু এত উঁচু প্রাচীর একটা মেয়ে কিভাবে টপকাতে পারে? তিনি একটু দ্বিধায় পড়ে গেলেন। এবার তিনি জাহিদ ভাইয়ের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পেলেন পড়তে পড়তে তিনি চমকছেন। তিনি তখন কিছু না বলে চলে আসেন। পরদিন ব্যস্ততার কারণে তিনি বিষয়টি ভুলে যান। পরদিন রাতে আমার দাদি বাইরে বের হলে তিনি দেখেন কে যেন দক্ষিণ দিকের ঘরের পাশ দিয়ে দ্রুত বেগে পালিয়ে প্রাচীর টপকিয়ে চলে গেল। বলে রাখা ভালো যে আমার দাদির অনেক বয়স হওয়ায় তিনি চোখে ভালো দেখতে পেতেন না, তাই তিনি মনে করলেন বাড়িতে চোর এসেছে। তিনি দ্রুত চলে আসেন এবং আমার বাবাকে ডাকতে শুরু করেন এবং বলেন বাড়িতে চোর এসেছে। আমরা সবাই তখনই বের হয়ে দেখি কেউ কোথাও নেই। তখন মধ্যরাত। যা হোক, সে রাতে আবার সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবাই এলো এই বিষয়ে আলোচনা করতে। ঠিক এই সময় আমার বড় চাচা সেখানে উপস্থিত হন এবং জানতে চান কি হয়েছে। তখন আমার দাদি রাতের ঘটনাটি বলেন। তখন আমার বড় চাচা বলেন, আমিও আগের দিন একটি মেয়েকে দেখেছি। তখন সবার ভেতরে একটা গুঞ্জন শুরু হয়ে যায়।
সবাই জাহিদ ভাইকে সন্দেহ করা শুরু করলো। এদিকে জাহিদ ভাই সকালে প্রাইভেট পড়তে চলে যায়। সেদিন সকালে বড় চাচা জাহিদ ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন সে কিছু জানে কিনা। জাহিদ ভাই বিষয়টি এড়িয়ে যান এবং বলেন সে কিছু জানেন না। আমার বড় চাচা খুবই ধার্মিক প্রকৃতির মানুষ, তিনি বিষয়টা নিয়ে একটু চিন্তা করে জাহিদ ভাইকে বললেন তুমি যাও। কয়েকদিন পর বড় চাচা বাজারে গেল জাহিদ ভাইয়ের বাবার সাথে দেখা করতে এবং তিনি বিষয়টি নিয়ে ওনার সাথে আলাপ করেন এবং তখন জাহিদ ভাইয়ের বাবা বলেন যে ভাই আপনাদের আমার আগে জানানো উচিত ছিল। তিনি বলেন প্রায় 1 বছর আগে জাহিদ তাদের নিজের গ্রামে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটি তার সহপাঠী ছিল। বিষয়টি জানাজানি হলে আমি মেয়েটির বাবাকে বিষয়টি জানাই যাতে তিনি মেয়েটিকে সাবধান করেন এবং বুঝান যে তারা ভুল করছে। আমিও জাহিদকে বুঝাই যাতে তার ভবিষ্যৎ নষ্ট না হয়। তারা এখনো অনেক ছোট ছোট মানুষ, আবেগপ্রবণ হয়ে একটা ভুল করে ফেলেছে, তাদেরকে শুধরানোর সুযোগ দিলে হয়তো শুধরে যাবে। তাই তাকে বেশ নমনীয়তার সাথে বুঝালাম। এদিকে মেয়েটির বাবাও মেয়েটিকে খুবই কড়া শাসন করেন, কিন্তু তারা একে অপরের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখে। এতে জাহিদ পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে যায় এবং তার রেজাল্ট খারাপ হয়। সেজন্য আমি তাকে মারধর করি এবং মেয়েটার বাবাকে আবারও বলি যে মেয়েটাকে যেন শাসন করে। এরপর দিন মেয়ের দাদার সাথে আমার রাস্তায় দেখা হয় এবং তিনি আমাকে বলেন আমার সাথে কিছু কথা আছে। তিনি আমায় বলেন যে আমার জাহিদের সাথে তার নাতনির বিয়ে দিতে। আমি অত্যন্ত রেগে গিয়ে ওনাকে অপমান করলাম এবং বললাম আপনার নাতনিকে সাবধান করে দেবেন যাতে ভবিষ্যতে আর এসব না শুনি। বলে রাখা ভালো যে মেয়েটির দাদা একজন কবিরাজ প্রকৃতির লোক ছিলেন এবং টুকটাক কুফরি কালামও করতেন। যেহেতু আমার ছেলে অত্যন্ত মেধাবী, তাই এত অল্প বয়সে বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি। এর প্রায় সপ্তাহখানেক পর একদিন রাতে মেয়েটি বিষপান করে আত্মহত্যা করে। এতে আমার ছেলে খুবই ভেঙে পড়ে। মেয়ে পক্ষ বাদী না হওয়ায় এটি একটা অপমৃত্যুর মামলা হয়। নিয়ম অনুযায়ী মেয়েটির লাশ ময়নাতদন্ত শেষে দাফনের কাজ সম্পূর্ণ হয়। আমিও মেয়েটার দাফনে গিয়েছিলাম। শেষ হওয়ার পর আমি মেয়েটির বাবাকে সান্ত্বনা দিচ্ছি, এমন সময় মেয়েটির দাদা আমাকে বললেন আমি তোমার ছেলেকে কোনোদিন শান্তিতে থাকতে দিব না। এমনকি তিনি আরো বলেন যে আমার ছেলেকে কোনোদিন বিয়ে দিতে দিবেন না এবং আমার ছেলের জীবন নষ্ট করে ছাড়বেন। আমি ভীষণ শঙ্কিত হয়ে পড়লাম, কারণ সে তো কবিরাজ, না জানি আবার আমার ছেলেকে কুফরি কালাম করে। পরিস্থিতি শান্ত করার জন্য আমি বাড়ি চলে আসি। সবকিছু ঠিকই ছিল, কিন্তু এর প্রায় 3 দশেক পর একদিন রাতে আমি বাইরে বের হয়ে দেখি আমার ছেলের ঘরের সামনে একটি মেয়ে বসে কাঁদছে। আমার পায়ের শব্দ পেয়ে সে পূর্ব দিকে আমাদের বাগানের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে শিউরে উঠল। পরদিন সকালে আমি কাউকে কিছু না বলে আমাদের পাশে ইউনিয়নের এক গ্রামে একজন নাম করা কবিরাজের কাছে যাই এবং পুরো ঘটনা ওনাকে খুলে বলি। উনি আমাকে কিছু তাবিজ দিলেন এবং বললেন আগামী মঙ্গলবার রাতে আপনার বাড়ি বন্ধ করতে হবে। এরপর মঙ্গলবার রাতে বাড়ি বন্ধ করে তিনি চলে যাওয়ার পর আর কিছু ঘটনা ঘটেনি। 2 দিন পর আমার ছেলে আবার স্কুলে যাওয়া শুরু করে। সেদিন রাতে আবার জাহিদের আম্মা বাইরে বের হলে দেখে জাহিদের রুমের সামনে সেই নারী মূর্তিটি বসে কাঁদছে এবং তাকে দেখে আবারও পালিয়ে যায়। পরদিন আমি আবার সেই কবিরাজের কাছে গিয়ে ঘটনা বললাম। তিনি বললেন যে আপনার ছেলের বাইরে যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে। যিনি এই কুফরি কালাম করেছেন তিনিও খুব শক্তিশালী, আমার আর কিছুই করার নেই। এরপর আমি অনেক কবিরাজের কাছে গেছি, কিন্তু কোনোদিন কোনো কাজ হয়নি। এরপর থেকে প্রত্যেক রাতে দেখা গেছে ওই নারী মূর্তি আমার ছেলের ঘরের সামনে বসে কাঁদছে এবং কারো উপস্থিতি টের পেলেই পালিয়ে যায়। তারপর থেকে এভাবেই চলছে। আমার বড়চা সব শুনে অভয় দিয়ে বললেন দুশ্চিন্তা করবেন না। বড়চা বাড়ি চলে আসলেন। বড়চা বাড়িতে এসে রাতে খাবার খাওয়ার সময় জাহিদ ভাইয়ের অনুপস্থিতি ঘটনাটা সবাইকে বললেন। এতে বাড়ির সকলের সন্দেহ দূর হলো ঠিকই, কিন্তু সবাই খুব আতঙ্কিত হয়ে পড়লেন। এই জন্য না জানি আমাদের বাড়ির কারো আবার কোনো ক্ষতি হয়ে যায়। এর 2-3 দিন পর আমার ফুফাতো ভাই আশরাফুল ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসলেন এবং রাতে তিনি বাইরে বের হলেন। দেখেন যে জাহিদ ভাইয়ের রুমের সামনে বসে কে যেন কাঁদছে। তিনি একটু সামনে যেতে দেখেন একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুজে খুবই করুণ স্বরে কাঁদছে। তিনি বলেন যে আমার ফুফাতো ভাই খুবই সাহসী একজন মানুষ, স্বভাবতই তিনি মেয়েটিকে ধমক দিয়ে বললেন এই কে রে তুই? অমনি মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং তিনি দেখলেন একটি বিভৎস নারী মূর্তি, যার চোখ
ঘোর রক্তবর্ণ এবং সে আচমকা আমার ভাইকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে ঘরের পেছন দিকে অন্ধকারে মিলিয়ে গেল। আমার ভাইও প্রচন্ড আঘাতে মাটিতে পড়ে গোঙাতে শুরু করেন। জাহিদ ভাই গোঙানির শব্দ পেয়ে বাইরে এসে আমার ভাইকে দেখে চিৎকার করে আমাদের ডাকতে থাকে। আমরা সবাই বাইরে এসে দেখি আমার ভাই একটানা গোঙাচ্ছে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তার হাতে একগুচ্ছ সাদা চুল। বলে রাখা ভালো যে আশরাফুল ভাইকে ধাক্কা দেওয়ার সময় তিনি মেয়েটির চুল খামচে ধরেছিলেন। জলদি করে তাকে ঘরে নিয়ে এসে মাথায় পানি দিয়ে এবং আগুনের সেক দেওয়া হয়, কিন্তু কোনো পরিবর্তন না হলে তার শরীরে অনেক জ্বর আসে এবং কাঁপুনি শুরু হয়। এভাবে ভোর হয়। সকালে আমার বড় চাচা তাকে এক কবিরাজের কাছে নিয়ে গেলেন, সাথে আমি, আমার চাচাতো ভাই, আমার দাদি, আমার বাবাও গেলেন। কবিরাজ সাহেব কিছু শুনলেন এবং সাদা চুলগুলো দেখে আমার ভাইকে কিছু তাবিজ কবচ দিলেন এবং বললেন জাহিদ ভাইকে যেন তার কাছে নিয়ে যাওয়া হয় এবং সাথে 3টে শিং মাছ তিনি বড়শি দিয়ে লাল রঙের কাইতুন সহ 3 ধাতুর মাদুলি নিয়ে আসা হয়। পরদিন জাহিদ ভাইকে তার কাছে নিয়ে গেলে তিনি তাকে ঝাড়ফুঁক দিয়ে শিং মাছের কাঁটাগুলো ভেঙে আরো কিছু উপকরণ দিয়ে তাবিজ দিলেন এবং মাছগুলোকে বড়শিতে গেঁথে বললেন এগুলো পরিত্যক্ত কোনো বাড়ি কোথাও গাছের ঢালে ঝুলিয়ে রাখতে, তাহলে আর কোনোদিন জাহিদ ভাইয়ের সাথে এমন ঘটনা ঘটবে না। কবিরাজের কথা মতো আমাদের পাশের গ্রামের এক পরিত্যক্ত কুঠি বাড়িতে একটা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আসা হলো। এরপর থেকে আমাদের বাড়িতে থাকা অবস্থায় আর কোনোদিন এরকম সমস্যা হয়নি বা ঘটেনি। এর প্রায় 6 মাস পর পরীক্ষা শেষে তিনি আমাদের বাড়ি থেকে চলে যান। যেহেতু জাহিদ ভাই আমার চাচাতো ভাইয়ের বন্ধু ছিলেন, তাই আমরা ওনার খবর পেতাম। তবে এরপরও তিনি অনেকবার আমাদের বাড়িতে এসেছেন। এর অনেক বছর পর জাহিদ ভাইয়ের সাথে একদিন আমার দেখা হয়। তিনি এখন বাংলাদেশের রেলওয়েতে চাকরি করেন। 2 ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার। তিনি আমাকে বলেন যে এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার সংগ্রহে আরো কিছু ঘটনা, সেগুলো পরবর্তী লিখে পাঠাবেন এবং আপনি আশা করছি আসবেন আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করতে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। আফজল ভাই, আমার নাম এইটাই হাবিব, আমি ময়মনসিংহ থেকে আসছি। জি, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আসার জন্য। আপনার ঘটনায় যাই। আমার ঘটনাটা আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ ত্রিশালে। তো সেটা ঘটনাটা হয়েছিল 2007 সালে আমার এক বড় ভাইয়ের সাথে। তো ঘটনাটা হচ্ছে যে 2007 সালে সরকারি একটা নোটিশ জারি করা হয় যে রাস্তার আশেপাশে কোনো দোকানপাট রাখা যাবে না। তো বড় ভাইয়ের একটু বর্ণনা দিতে হবে, প্লাস ওই যে জায়গাটার একটু বর্ণনা দিতে হবে। জায়গাটা হচ্ছে ত্রিশাল শহরটাতে ঢোকার আগে একটা ব্রিজ পড়ে ঢাকা ময়মনসিংহ রোডে। তো তখন ঢাকা ময়মনসিংহ রোড 2 লেনের ছিল। তো ওই ব্রিজটার একটু বর্ণনা দিতে হবে। ব্রিজটার দক্ষিণ পাশে একটা শ্মশান আছে, আর ব্রিজটার উত্তর পাশে কিছু বেওয়ারিশ লাশ দাফন করা হয়। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে বড় ভাইয়ের দোকানটা পাশেই ছিল, একটা লেকের পাশে। ওইটা লেকের পাশে একটা বড় রেন্টি গাছ ছিল। তো ওই গাছের নিচে 2টা দোকান ছিল, বড় ভাইয়ের চাচার একটা দোকান আর বড় ভাইয়ের দোকান। তো বড় ভাইয়ের নাম হচ্ছে বিপুল। তো উনি 2007 সালে যখন সরকারি নোটিশে কারণে দোকানটা ওইখান থেকে রাস্তার পাশ থেকে সরায় অন্য একটা জায়গায় নিতে হয়। তো নদীর পাশে একটা জায়গা ছিল যেখানে সরকারি নিষেধাজ্ঞা ছিল না। তো সেখানে বড় ভাই ওনার দোকানটা নিয়ে আসেন। তো এখন মূল ঘটনাটায় আসি যে উনি দোকানটা স্থাপন করার কিছুদিন পরে একদিন রাতে প্রায় রাত 12:30 থেকে 1টার দিকে আর কি করতেছিলেন, মানে বাথরুমে যাবেন। তো বাথরুমে বের হয়েছেন বাথরুমের জন্য। তো দেখা গেল যে উনি যখন বের হয়ে রাস্তার দিকে তাকালেন, ঢাকা ময়মনসিংহ রোডের দিকে তাকালেন। তো তাকানোর পরে দেখা গেল যে একটা মেয়ে সাদা একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে। তো বিপুল ভাই চিন্তা করলেন যে আসলে এত রাতে
রাত প্রায় 12টা থেকে 1টা বাজে, এত রাতে একটা মেয়ে এই ব্রিজের পাশে দাঁড়িয়ে আছে, তো জায়গাটা তো ভালো না এমনিতেই। তো মেয়েটা দাঁড়িয়ে আছে, কি হয়তো কোনো সমস্যা হয়েছে বা তারপর আশেপাশে কেউ আছে, তো দেখি ঘটনাটা কি। তো বিপুল ভাই কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরেও দেখলেন যে মেয়েটার আশেপাশে কেউ আসলো না। বিপুল ভাই সাহস করে মেয়েটার পাশে ওদিকে গেলেন, রাস্তার ওদিকে গিয়ে তো মেয়েটার কাছাকাছি গেলেন। মেয়েটার কাছে গিয়ে বললেন যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন? তো মেয়েটা মেয়েটা আপু বিপুল ভাইকে দেখে আপনি একটু ঘটনাটা মানে মূল জায়গাটা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, মেয়েটা বিপুল ভাইয়ের দিকে তাকালেন। তো তাকানোর পরে বিপুল ভাই বললেন যে যে আপু, আপনি এত রাতে এখানে দাঁড়াইছেন, জায়গাটা তো ভালো না, আর আপনার হাতে অনেক স্বর্ণালংকার, বা আপনি এই জায়গাটা ভালো না, তো আপনি কেন আসছেন এখানে? তো পরে মেয়েটা বলল যে আমি ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলাম আমার ভাইয়ার সাথে, তো আমি এখানে বাথরুম করার জন্য নিচে নেমেছিলাম, তো গাড়িতে যে ড্রাইভার ওনারা চলে গেছেন ময়মনসিংহ, আমাকে এখানে রেখে। তো তারপর ঘটনাটা হচ্ছে যে পরে বললেন যে আপু, আপনি এখানে যে এত রাতে দাঁড়ায় আছেন, এখানে তো আপনি সেফ না, তো আমার এখানে পাশে দোকান আছে, তো আপনি চাইলে আজকে রাতটা এখানে থেকে যেতে পারেন, আগামীকাল সকালে এখান থেকে আপনি চলে যেতে পারবেন ময়মনসিংহ। তো পরে বিপুলের সাথে মেয়েটা দোকানের সামনে আসতেন। তো বিপুলের কাছে যেহেতু উনি স্মোকিং করতেন, তো ওনার কাছে লাইটার ছিল, সবকিছু উনি রেখে 2টা ব্যাট করলেন। দোকানের ডেস্কের উপরে একটা ব্যাট করলেন, আর দোকানের নিচে একটা ব্যাট করলেন। তো ব্যাট করে উনি আবার বাইরের দিকে তাকাচ্ছিলেন, দেখতেছিলেন যে আসলে মেয়েটা কি করতেছে, আননোন একটা মেয়ে। তো মেয়েটা বিপুল ভাই যেটা দেখলেন সেটা হচ্ছে মেয়েটা বাইরে ফোনে ওর ভাইয়ার সাথে কথা বলতেছে যে ভাইয়া, তুই আমাকে একা রেখে ফেলে চলে গেছিস। তো পরবর্তী যেটা হয় সেটা হচ্ছে যে বিপুল ভাই ইয়েতে যায়, আবার বাথরুমে যায়। তো বাথরুমে যাওয়ার পরে উনি বাথরুম সেরে যখন পেছন দিকে আসেন, তো পেছন দিকে আসার সময় দেখলেন যে ওই মেয়েটা তার পেছনে দাঁড়ায় আছে। তো মেয়েটা পেছনে দাঁড়ায় থাকাকালীন তারপর বিপুল ভাই যেটা বললেন যে কিছুটা ভয় পেয়ে গেলেন যে মেয়েটাকে আমি দোকানের সামনে দাঁড় করে আসছি, তো উনি আবার আমার পেছনে এখানে এসে দাঁড়াচ্ছেন কেন? তো মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া আসেন, আমরা একটু দাঁড়ায় গল্প করি। তো মেয়েটা গল্প করার জন্য যখন এদিকে ইয়ে করলেন, পাশে একটু দাঁড়ানোর পরে মেয়েটা বিপুল ভাইকে বললেন যে ভাইয়া, আপনি কি ওই ব্রিজের নিচ থেকে কি একটা পাথর এনে দিতে পারবেন আমাকে? তো বিপুল ভাই বললেন, এত রাতে আমি এই ব্রিজের নিচে যাব কিভাবে? তো মেয়েটা বলল যে আপনি পারবেন না, এটা তো খুব সহজ কাজ। তো মেয়েটা বিপুল ভাই কিছুটা আতঙ্কিত হয়ে পরে ভাবলো যে আসলে ঘটনাটা তো কিছুটা ডাউট হচ্ছে ওনার কাছে। তো বিপুল ভাই একটু বলতেছে যে আপনি পারবেন এত রাতে? পরে মেয়েটা রাজি হয়ে গেল। তো রাজি হয়ে যে বীজের নিচ থেকে তৎক্ষণাৎ পাথরটা নিয়ে আসলেন। তো নিয়ে এসে পাথরটা নিচে নামলেন আর উঠলেন এইটুকু সময়। তো এখন বিপুল ভাইকে উনি শর্ত দিলেন যে এখন আপনাকে যেতে হবে। তো মেয়েটা যখন বলল, বিপুল ভাই কিছুতে রাজি হচ্ছিল না। তো রাজি না হলে তো মেয়েটা জোর করে বিপুল ভাইকে নিয়ে নিচে নেমে গেলেন। নিচে নেমে যে তারপর মেয়েটা বললেন যে তুই আমার শর্তে রাজি হস নাই, মানে তুই আসতে চাচ্ছিলি না কেন? বিপুল ভাই তো তখন ভয়ে কাঁপতেছিলেন। তো উনি কেঁপে মানে আর দেখতেছিলেন যে এই গল্পটা শেষ কোথায় হয়েছে আমাকে এখানে কাছাকাছি চলে আসছে। তো উনি মানে দেখলেন যে মেয়েটা আস্তে আস্তে ওই নিচে যাওয়ার পরে মেয়েটা চেহারাটা বিভৎস হয়ে গেছে। তো বিভৎস হয়ে যাওয়ার পরে উনি আরো বড় হয়ে যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে তারপর বিপুল ভাই
যেটা করলেন, তো উনি বললেন যে আজকে বাঁচি আর মরে, তো আমি ওনার সাথে ফাইট করব। তো ফাইট করার পরে উনি অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট ফাইট করার পরে তো মেয়েটা আস্তে আস্তে ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পরে কাক হয়ে উড়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার ঘটনাটা শুনে আসবো। ছোট্ট করে আপনার ঘটনাটি প্লিজ একটু বলবেন আমাদেরকে, কিন্তু তার আগে আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন। হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি আসসালাম। মোহাম্মদ হাবিবুর হোসেন, আমি মিরপুর থেকে এসেছি। জি। সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হয়েছে আপনার 1997 বা 98 সালের দিকে। এটা ঘটনাটা ঘটেছিল খুলনাতে একটা গ্রামে। তো যেটুকু জানি যে গ্রামে সচরাচর জনবসতি একটু কম থাকে, যে কারণে আপনার মানুষও কম, বেশি নেই। তো গ্রামটা এরকম ছিল যে চারিদিকে বিল ছিল আর মাঝখানে একটা ছোট একটা গ্রাম ছিল, আর ফ্যামিলি ছিল 15 থেকে 20 ফ্যামিলি এরকম। তো একটা ফ্যামিলি ছিল এরকম যে আমাদের কোনো সন্তান ছিল না। উনি আর ওনার ওয়াইফ ছিল। তো ওনার ওয়াইফের কোনো ছেলে ছিল না, যে কারণে ওনার ওয়াইফ চিন্তা করলো যে আমার তো কোনো ছেলে নেই, জাস্ট আমি একটা কুকুর পালি বা লালন পালন করি। তো ওই টাইমে উনি একটা কুকুর লালন পালন করেন, নর্মালি লালন পালন করতে শুরু করে। তো ওই এলাকা আবার ছিল আপনার শিয়াল বেশি ছিল, যে কারণে সবাই রাত 9টার মধ্যে যা কিছু কাজ ছিল সব সেরে ফেলে বাসায় ঘুমায় যেত আর কি। তো একদিন হঠাৎ ওই মহিলার সাথে যে ঘটনাটা ঘটে, মহিলা হঠাৎ ওনার আপনার ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমে যাওয়ার সময় যে টাইমটা ছিল এরকম যে ফজর আজান দেয়নি, বাট ফজর টাইম হবে এরকম টাইমে। তো উনি ওয়াশরুমটা ছিল একটু দূরে, যে জায়গায় মনে করেন যে আগের গ্রামে তো মনে করেন যে অ্যাটাচ বাথরুম ছিল না আসলে, এটা ছিল একটু দূরে। যেখানে ছিল এটা ছিল বাজার ছিল আর কি, অনেক গাছপালা ছিল, যেখানে একটু দূরে যে করতে হইতো। তো উনি সচরাচর এখানে গেল। ওইখানে উনি ওয়াশরুম থেকে বের হওয়ার পথে 1 থেকে 2 হাত দূরে দেখে যে ওই কুকুরটাই বসে আছে। তো উনি হঠাৎ ভয় পেয়ে যায় যে কুকুরটা হঠাৎ এখানে কে। আর একটা কথা বলে রাখি যে কুকুরকে সবসময় আপনার সন্ধ্যার টাইমে খাবার দিত আর কি, যাতে রাতে কোনো খিদা না লাগে, যে কারণে। তো উনি মনে করতে যে খিদা লাগছে, যে কারণে খাবার নিয়ে আসতে। তো উনি অনেক দূর করার জন্য ওনাকে তাড়ানোর চেষ্টা করলো যে এই তুই এখানে কি করিস, যা এখান থেকে যা, তোর আমি সন্ধ্যায় খাবার দিলাম। তো কিছুতেই কুকুরটা নাড়াচাড়া করতেছে না। তো উনি হঠাৎ ভয় পেয়ে যায় যে কুকুরটা নড়তেছে না কিসের জন্য। তো উনি ভাবলো যে কুকুরটা নড়তেছে না, কোনো কিছু দিয়ে তাড়িয়ে দেখে চায় কিনা। তখন ও ট্রাই করলো, বাট গেল না। তো দেন তারপরে উনি আপনার ওনার পায়ে যে জুতো ছিল, জুতা জাস্ট হাতে নিচে, দিল মারতেও পারেনি, হাতে নিচে হঠাৎ করে কুকুরটা ওর ঘাড়ে উঠে গেল। উনি অনেক চিল্লাফাল্লা করে, কিন্তু জনবসতি কম কারণে কেউ সারা দিল। যখন সকাল হলো তখন ওর হাজবেন্ড তারপর ওনাকে ওই অবস্থা পেলো। তারপর ওনাকে আপনার বাসায় আনলো, ডাক্তার দেখালো। ওনার শরীরে যে ক্ষতগুলো ছিল অনেক ভয়ঙ্কর ছিল, যে কারণে ডাক্তার বললো যে ওকে গ্রামের থেকে ঢাকায় নিয়ে আসা দরকার। তারপর ওনার সেন্স আসার পর উনি যেটুকু বললো, যেটা উনি স্পষ্টভাবে বললো যে উনি কুকুরটা যে সময় গাড়ে ওঠে তখন উনি যেটুকু ধরতে পারে, পশমগুলো এত বড় ছিল যে ওনার হাত ঢুকে যেতেছে, 2 হাত ফুলে ঢুকে যাচ্ছে। উনি কিছুতেই ওরা ছাড়াতে পারতেছে না, জাস্ট এতটুকু খেলা ছিল। তারপর উনি চেঁচতেছে। তাই একটা দুর্ঘটনা যেটা হলো যে উনি 3 থেকে 4 মাস পরে মারা যায়, অনেক বাজার সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার, আমি পাপড়ি শিকদার বলছি ফ্রম কামরাঙ্গীচর। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার ঘটনাতে যাওয়ার আগে আমার বাড়ির বর্ণনাটা না দিলেই নয়। আমাদের বাড়িটা অনেক বড় থাকার কারণে বাড়িতে রুমও ছিল অসংখ্য রুমের কারণে টয়লেট ছিল মাত্র 2টো। তো 2টো টয়লেট থাকার কারণে আমাদের ঘরের পাশেই মানে 2টো টয়লেটে প্রায় 32 থেকে 33টা রুম মানে ক্যাপচার করতে 2টো টয়লেট দ্বারা ভাড়াটিয়াদের জন্য টয়লেটটা করা হয়, টয়লেট 2টো করা হয়। তো আমাদের জন্য আলাদা আব্বু টয়লেট করে ঘরের পাশেই 2টো টিনের রুমের সামনে গোসলখানার পরে টয়লেট। তো আমি একদিন শুয়ে রয়েছি, তো আমাদের গোসলখানার মধ্যে শুধু পর্দা ছিল, পর্দা ছাড়া কিছুই ছিল না। পর্দা বাতাসে উঠলে মানে গোসলখানা দেখা যেত, গোসলখানার উপরে মানে আম গাছ ছিল, এছাড়া মূল ঘটনাটা শুনবো। তো মূল ঘটনা হচ্ছে যে আমি শুয়ে রয়েছি, একদিন হঠাৎ আমার আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। দেখি আমার আম্মুর 1 পা কাটা, আমার আম্মু আমাকে ডাকছে আমার নাম ধরে।
যে পাপেল এখানে আমার 1 পা কেটে গেছে, তুই আমাকে ধর। আমি বলি তোমার 1 পা কেটে গেছে, তোমাকে তো ডাক্তারখানায় নিয়ে যাওয়া দরকার। তো আম্মু বলতেছে না, ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই তো মানে তোর আব্বুকে বলিস না, তুই এখানে এসে আমাকে ধর। তো আমি বলতেছি যে কেন ধরবো, আমি আব্বুকে ডাক দিই। হঠাৎ এমন কথোপকথনের মধ্যে আমি চিৎকার মেরে উঠি। তো আমার আব্বুর ঘুম ভেঙে যায়। তো আব্বু বলে কি হয়েছে, আব্বুকে এই ঘটনাটা বলি। আব্বু মানে বকাবকি দেয় যে সারাদিন খেলাধুলা করো, এইগুলো হয়তো স্বপ্নে দেখো। তো আমি যেটা ভয় না পাই এই কারণে আব্বু বুঝেছি। তো আমার ঘটনা এইটা ছিল আমার ঘটনা। ওকে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনারা এখানে এনজয় করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন ছোট্ট করে, আপনার ঘটনাটি আমরা শুনে আসবো। জি, আমার নাম খানখানি, আমি এসেছি ময়মনসিংহ জেলা থেকে। জি জি, ঘটনাটা শুরু হয় 2005 সালে। তো আমার আব্বুর একটা দোকান আছে, মানে আমাদের ময়মনসিংহে। তো ওখানে আমরা দোকানে একজন সেলসম্যানকে রাখি। সেলসম্যানকে রাখার পরে জি বলেন। সেলসম্যানকে রাখার পরে মানে উনি দোকানে থাকে। তো হঠাৎ করে তার মধ্যে কিছু ব্যতিক্রম কিছু দেখা যায়, যেগুলো মানে জিনে পজেস করলে যেরকম বা কোনো কিছু পজেস করলে যেরকম দেখা। কি ধরনের ব্যতিক্রম দেখা যায়? যে উনি হঠাৎ করে তার খিঁচুনি ওইটা, শরীরের মধ্যে খিঁচুনি ওইটা, উনি শুয়ে পড়ে। তারপর কেন আপনাদের মনে হলো যে এগুলো কোনো মানে শারীরিক সমস্যা না বা মানসিক সমস্যা না, এটা কেন মনে হলো যে জিন দ্বারা পজেস করা? যে মানে তার অস্বাভাবিক আচরণ, চোখগুলারে উল্টায় ফেলে। মানে আপনার কি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার কি বলেছেন? ডাক্তার তার কোনো সমস্যা ধরতে পারে না, মানে তার কোনো সমস্যা। মানসিক ডাক্তার দেখিয়েছিলেন? মানসিক ডাক্তার তেমন দেখাই নাই। তো উপজেলা সদরে তো দেখা গেছে যে মানে ওইখানে তো আর মানসিক চিকিৎসক নাইকা। তারপর আমরা মানে এরপরে আমরা মানে তার যে সমস্যা, যে চোখ খিঁচুনি ওইটা, চোখ উল্টায় ফেলাই। এই সমস্যাগুলো নিয়ে কখনো কবিরাজের কাছে বা এরকম কোনো যারা জানেন তাদের কাছে কখনো গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তারা কি গিয়েছিলাম। বলেছেন? তারা বলতে যে এর আগে মানে আমাদের দোকানে আসার আগে সে একটা গাজীপুরে কোনাবাড়িতে একটা গার্মেন্টসে থাকতো। ওখানে থাকাকালীন সময়ে সে সন্ধ্যাকালীন সময়ে মানে ওই একটা গাছে বৈশা ছিল, গাছটা ছিল আম গাছ। তো ওই গাছে বসা অবস্থায় ওইখানে ওই গাছে নাকি আরো 7টা পরি, তাদের দ্বারা হ্যাঁ তাদের দ্বারা পজেস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন। কি নাম আপনার, কোথা থেকে এসেছেন সেটা আপনি একটু শুনবো। আমার নাম রনিক, আমি এসেছি টঙ্গী সরকারি কলেজ বাংলা ডেভেলপমেন্ট মাস্টার্স ফাইনাল ইয়ার থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার যে ঘটনাটি, সেই ঘটনাটি কোথায় ঘটেছিল? এটা ঘটেছিল পঞ্চগড় জেলার বোদা উপজেলার ওমরখানা গ্রামে। আচ্ছা, আপনার ঘটনা যেগুলো আমরা শুনেছি সেই ঘটনাগুলো খুবই ছোট এবং ইন্টারেস্টিং না হয় আমরা বলেছিলাম যে আরেকদিন শুনবো। তো আপনাকে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং এখনো পর্যন্ত আপনি যে আমাদের সঙ্গে আছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।